আচ্ছা, প্রথমত আমরা দেখব কিভাবে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তো সেটার জন্য আমরা ফটোশপ খুলি। এখানে একটা পিকচার আমরা নিই আজকের জন্য। এখানে আমি পেন টুল ব্যবহার করব, নর্মালি পেন টুল। আমি একটু আঁকাবাঁকা করে রাখি বাকি টুলগুলোর সাথে পরিচিত হওয়ার জন্য। বাকি টুলগুলোর কাজ দেখার জন্য আমি এই দিকটা একটু বাঁকা করে রাখলাম। একটু বাঁকা করে দিই, আমি দেখাবো যে পরে এভাবে এগুলোকে আবার ঠিক করা যায় কিভাবে অন্যান্য টুলের সাহায্যে। যদি আমাদের কোনো জায়গায় পেন টুল দিয়ে সিলেক্ট করতে ভুল হয়ে থাকে, সেগুলোকে আমরা নেক্সট টাইম কিভাবে ঠিক করতে পারি। এটাকে আপাতত আমি এভাবে নেই, পরে দেখা যাবে। আচ্ছা, এই বিষয়টা স্ক্রিনের যদি সব অংশটাকে আমরা ব্যবহার করতে চাই, অর্থাৎ এখানে কোনো কিছু যে প্যালেটগুলো আমাদের ছিল, এই প্যালেটগুলো যদি আমরা তুলে দিতে চাই, তাহলে কিবোর্ড থেকে শুধু ট্যাব বাটন একবার প্রেস করব, তাইলে এই জায়গাটা চলে যাবে। আমাদের অনেকের স্ক্রিন ছোট আছে, তো ছোট স্ক্রিনের জন্য জায়গা বেশি দরকার হয়। সেই ক্ষেত্রে আমাদের এই পাশে যদি প্যালেটগুলো থেকে থাকে, তাহলে এখানে অনেকগুলো জায়গা চলে যায় যেগুলোতে আমাদের কাজ করা যায় না। তো সেই জায়গাটুকুকে যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে কিবোর্ড থেকে শুধু ট্যাব বাটন প্রেস করব। আবার ফিরিয়ে আনতে চাইলেও আবারও ট্যাব বাটন প্রেস করব, যেমন এখন। বুঝতে পারছেন? বড় করে নিলে কাজ করতে সুবিধা হয়, এই জন্য বড় করে নেবেন। গ্রাফিক্সের জন্য সবচেয়ে ভালো স্ক্রিন হলো যেটা স্কোয়ার হয়, স্কোয়ার মনিটর বা স্কোয়ার স্ক্রিন সবচেয়ে ভালো। আচ্ছা, এই তো হলো আমার মোটামুটি ধরেন যে সিলেকশনের যা ছিল সেগুলো আমি এই পর্যন্ত করে ফেললাম। কাজ করতে গিয়ে হঠাৎ মনে পড়লো যে এখানে আমার একটা বাঁকা একটা অংশ রয়ে গেছে, যেটা এখানে থাকা উচিত না। তো এটাকে ঠিক করতে গেলে আমরা কি কাজ করব? আমরা হচ্ছে এই জায়গাটাকে শুধু ধরে এখানে নিয়ে আসলেই চলে, তাই না? অর্থাৎ এখানে যে পয়েন্ট আছে, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে যদি আমরা এখানে নিয়ে আসতে পারি, তাইলেই তো আমাদের এই ভুলটা ঠিক হয়ে যায়, তাই না? তো সেটা করার জন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করব। এখানে আছে ডিরেক্ট সিলেকশন টুল। টুল দিয়ে এই পয়েন্টটাতে একটা ক্লিক করব, এইভাবে ধরে ভেতরে নিয়ে আসবো। এখন আপনি যদি মনে করেন যে এখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করে সোজাসুজি করলেও আমার কাজটা হয়ে যাবে, তার মানে এই পয়েন্টটা আপনি এখান থেকে ডিলিট করে দিতে যাচ্ছেন, এটা আর দরকার নেই। সেই ক্ষেত্রে আপনি যাবেন, এখানে পেন টুলের ভেতরে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, এটা নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করেন, চলে গেছে। অপশনটা বুঝতে পারছেন? যেমন এইখানেও দেখেন যে দুইটা পয়েন্ট আছে, আমি একটা পয়েন্ট চাই না, এটা ডিলিট করে দিলাম। এটা আমার দরকার না হলে ডিলিট করে দিলাম। এখন এখানের এই জায়গাটা তো মানুষের একটু গোলাকার থাকে, তাই না? কান তো এরকম থাকে না উপরের অংশটা। তো সেটাকে ঠিক করতে চাইলে আপনি নেন কনভার্ট পয়েন্ট টুল। কনভার্ট পয়েন্ট টুল নিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আগে প্লেস করেন এইভাবে। এবার কোনাটাকে যদি আপনারা গোলাকার করতে চান, তাহলে এই পয়েন্টগুলোতে ধরে টান দেন। আমি একটু স্ক্রিনটা জুম করি, তাহলে ভালো করে দেখা যাবে। এর কাজ কি? এর কাজ হলো এই অংশটাকেই সে কি করবে, গোল করবে। অর্থাৎ যেগুলো একদম কোণ থাকবে, এরকম কোণ, সেটাকে আমি সামনের দিকে টান দিলে এটা এরকম দুই দিকে সমানভাবে গোল আকার একটা শেপ তৈরি করবে, গোলাকার একটা সিলেকশন তৈরি করবে। এখানেও যদি এরকম থাকে, তাহলে এইভাবে ধরে এইভাবে
এভাবে আমরা এই পয়েন্টগুলোকে এডিট করতে পারি। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আজকে যে বিষয়টা আলোচনা হচ্ছে এই বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকে মনে করি যে এখানে শুধু যে কোনোভাবে সিলেকশন যদি ভুল হয়ে যায় আবার আমার গোড়া থেকে করতে হবে, তো ব্যাপারটা এরকম না। আমার এখানে টুলগুলো ব্যবহার করেই আমি আমার কাজটাকে বারবার না করে একবারেই শেষ করে ফেলতে পারতেছি। তাইলে আমি এখানে দুইটা টুল ব্যবহার করে ফেললাম, একটা হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, আরেকটা হচ্ছে কি টুল, কনভার্ট পয়েন্ট টুল। এজন্য বলি নামগুলো মুখস্থ করেন। আপনার সিলেকশনটা যতটুকু সুন্দর হবে আপনার ইমেজের কোয়ালিটি এবং ইমেজটা দেখতে তত সুন্দর লাগবে। একটু সময় লাগুক, ভালো কাজ করতে তো সময় লাগবেই। ওকে, আবার অনেক সময় যদি মনে করেন যে একটা পয়েন্ট আমার এখানে দরকার, যেমন এই জায়গাটাতে যদি মনে করেন আচ্ছা আচ্ছা বেশি জুম করলে আবার বোঝা যাবে না, যদি মনে করেন যে এখানে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার, তাহলে এখানে পেন টুলের ভেতরে যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে সেটা নেন, নিয়ে এখানে ক্লিক করেন। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে উপরে নিয়ে আসেন, দেখেন এখানে আরেকটা পয়েন্ট তৈরি হয়ে গেছে। ওকে, কোন রকমের কাজ করলে হবে না, কাজ পারফেক্ট হতে হবে। এগুলো থাক, এগুলোকে আমরা আরো একটু এডিট করতে হবে। চিন্তা করবেন যে ফটো এডিট করবো, এত সময় কোথায়। ফটো এডিট যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ না হয় তাহলে আপনি এরকম বলতে পারেন, যেহেতু আপনার গুরুত্বই নাই সেজন্য আপনার সময়ও দিতে মন চাবে না, সময়টাও আসবে না। লোকাল ওয়ার্কের বিষয়গুলো বাদই দেন, আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করেন, যদি ফ্রিল্যান্সিং করেন, তাহলে আপনার ইমেজ এডিটিং অনেক ভালো কাজ দিবে, সেটাকে ছোট করে দেখার কিছু নেই। বুঝতে পারছেন কিভাবে পয়েন্টগুলোকে এডিট করতে হয়? অর্থাৎ সিলেক্ট করে ফেলার পরেও কিন্তু আপনি এগুলো ঠিক করতে পারতেছেন, আবার নতুন করে গোড়া থেকে সিলেক্ট করার দরকার নেই। বুঝছেন? সুন্দর একটা সিলেকশন হলো। এবার রাইট বাটন ক্লিক করে ম্যাক্স সিলেকশন, এখানে ওয়ান রাখছি, এখানে ওকে দিই। এবার আমাদের সিলেকশন কমপ্লিটেড। এবার আমরা চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে সরিয়ে দেব, ব্যাকগ্রাউন্ড রাখবো না। তো সেই ক্ষেত্রে আমাদের এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে একটা কপি করতে হবে।
লেয়ার কপি করতে হলে আমরা এখানে মাউস দিয়ে ধরে নিয়ে এসে এই নিউ লেয়ারের উপর ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ছেড়ে দিলাম, তাইলে ব্যাকগ্রাউন্ডের একটা কপি তৈরি হলো। এবার এরকম সিলেক্ট থাকা অবস্থায় এটা অবশ্যই খেয়াল করতে হবে যে আমার সিলেকশন ঠিক আছে কিনা। তখন আমরা এইখানে এই বাটনটাতে ক্লিক করব, এটার নাম হচ্ছে লেয়ার মাস্ক বাটন। এখানে ক্লিক করব, তাইলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আলাদা হয়ে যাবে। এখানে আমি পেছনেরটা বন্ধ করে দেই, তাহলে দেখতে পাবো যে আমাদের ব্যাকগ্রাউন্ড আলাদা হয়ে গেছে। বুঝতে পারছেন? আগের ক্লাসে আমরা অন্যভাবে করছি, কন্ট্রোল ডিলিট দিয়ে করছি, তাই না? লেয়ার মাস্ক দিয়ে করতে পারেন, কারণ এটাতে সুবিধা আছে। আপনি যদি কোনো মুহূর্তে যদি আপনি মন চায় যে আমার আরো কিছু ডিটেইলস আমার এখানে ছিল, সেগুলো দরকার, তো সেই বিষয়গুলো আপনারা এখানে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এখন এই জায়গাগুলোতে আমাদের এগুলোকে একটু মুছে ফেলতে হবে। মুছে ফেলতে হলে আমি এখানে ইরেজার টুল ব্যবহার করি, আমরা এটা আগেও ব্যবহার করছি। এটার অপাসিটি কমিয়ে দেব, দিয়ে এবার এখানে পেইন্ট করব। অথবা আমাদের লেয়ার মাস্কটাই ব্যবহার করতে পারি। এটার উপর ক্লিক করি, এটা যখন অ্যাক্টিভ থাকবে তখন আমি ব্রাশ টুল নেই, এইভাবে মুছে ফেলি। নতুন কিছু করতে হচ্ছে না। আবার যদি মনে করেন যে এই জায়গাটা আমার আবার ফিরিয়ে আনতে হবে, তাহলে জাস্ট কালারটা চেঞ্জ করেন। এটা আপনারা করছেন, কালার চেঞ্জ করলেই আপনারা দেখবেন যে পেছনে যেগুলো আমরা কেটে দিয়েছিলাম সেগুলো চলে আসছে। তো এই সুবিধার জন্যই আমরা এখন লেয়ার মাস্ক দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করাটাকে বেশি পছন্দ করি, কারণ যে কোনো মুহূর্তে আমাদের ভুলগুলো মিটে যাবে। অর্থাৎ যদি আমাদের ভুলবশত বেশি ডিলিট করে দিয়ে থাকি, তাহলে সেগুলো ফিরে আনা সম্ভব না। সাদা কালারটা আসবে হচ্ছে পেছনের এই যে আগেরটাকে ফিরিয়ে আনার জন্য, অর্থাৎ পেছনে আগে যেটা ছিল সেটাকে ফিরিয়ে আনার জন্য আমি সাদা কালার নেব, আর কালোটা হচ্ছে আগেরটাকে মুছে দেওয়ার জন্য, দূর করার জন্য। আশা করি হয়ে গেছে মোটামুটি। তো এবার করব হচ্ছে আমরা এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দেব, ভিন্ন টাইপের একটা ব্যাকগ্রাউন্ড, যেগুলো অন্য একটা পিকচার আছে সেখান থেকে আমরা নেব। তো দেখি কোথায় আছে। এখানে নেই রিসোর্সেস। এই জায়গাটা থেকে আমি নেব, ধরেন এই পিকচারটা নেই, এখান থেকে আমি কিছু অংশ সিলেক্ট করে নিই। রেক্টেঙ্গুলার মার্কিং টুলের সাহায্যে আমি এখান থেকে কিছু একটা অংশ সিলেক্ট করে নিই। আমার যেহেতু বেশি লাগতেছে না, এডিটে যেয়ে সেখান থেকে কপি করি, অথবা কিবোর্ড থেকে Ctrl+C, এটাকে মিনিমাইজ করে রাখি এখানে। তো এটা থাকবে হচ্ছে আমার এই লেয়ারের পেছনে। তাহলে এই লেয়ারের নিচে আমি আরেকটা লেয়ার তৈরি করি, সেজন্য কন্ট্রোল চেপে ধরে নিউ লেয়ার বাটনে একটা ক্লিক করব। এবার Ctrl+V, অথবা এডিটে গিয়ে পেস্ট। তাইলে আমরা দেখতে পাচ্ছি যে এই লেয়ারটার পেছনে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা চলে আসছে। এবার Ctrl+T প্রেস করে আমরা ফ্রি ট্রান্সফর্ম করব, অথবা এখানে যাব এডিট মেনুতে, সেখানে আছে ফ্রি ট্রান্সফর্ম। এবার শিফট এবং অল্টার একসাথে ধরে যে কোনো একটা কোণে এইভাবে ধরে ড্রাগ করে জুম করব। এবার এন্টার অথবা এই বাটনে ক্লিক করতে পারি। তাহলে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড, আমরা কাস্টম একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখানে দিতে পারলাম। আরেকটা বিষয় আমি বলে নেই, এরকম যদি হালকা ব্লারি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, তো সেটাকে আরো বেশি ব্লারি করে দেওয়ার জন্য আমরা একটা ফিল্টার আছে সেটা ব্যবহার করি, যদিও এগুলো ফিল্টার অপশনে আসবে। তো কোথায় আসলাম আমি? ফিল্টার মেনু থেকে যাব ব্লার, এইখান থেকে গাউসিয়ান ব্লার, এইখানে এটাকে আমি পাশে রাখি যেন এই অংশটা দেখা যায়। এখানে নিচে যে রেগুলেটর আছে এটাকে আমরা ডান দিকে মুভ করব। তাইলে আমরা দেখতে পাবো যে আমাদের ইমেজটা ঘোলাটে হয়ে যাচ্ছে, এটাকেই ব্লার বলে আর কি।
আমি খুব বেশি না, হালকা ব্লার রাখি এরকম। ওকে, তাহলে আমাদের ইমেজটা অনেক সুন্দর লাগবে। ওইটাকে যদি আমি অরিজিনালি রাখি ব্লার ছাড়া, তাহলে যতটা সুন্দর লাগতো এখন আরেকটু বেশি সুন্দর লাগবে। এবার আমাদের আরেকটু কাজ আছে। এখানে দেখেন এর ইমেজের মধ্যে লালচে একটা ভাব আছে, এই ভাবটাকে দূর করে এখানে একটা সবুজ আবরণ আমাদের তৈরি করতে হবে যদি এটাকে আমরা ম্যাচ করতে চাই। তো সেটা করার জন্য আমরা এর উপরে, এই লেয়ারটার উপরে আরেকটা লেয়ার তৈরি করি এবং ব্রাশ টুল নেই। এখানে কালারটা আমরা একটা গ্রিন কালার নেই। তো এখানে যে এই লেয়ারটা থাকবে, এই লেয়ারের অপাসিটি, এই লেয়ারের মুডটা আমরা ওভারলে করে দেব। যেখানে নরমাল ছিল, নরমালের জায়গায় আমরা ওভারলে করে দেব। তাইলে আমাদের এই ওর স্ক্রিনের মধ্যে আমরা একটা এইভাবে ব্রাশ করে নেব একবার, রাউন্ড 1। ওকে, এবার এর অপাসিটি কমিয়ে দেব। %50 অথবা 40% রাখতে পারি। ওকে দিই। তো এটা না থাকলে কেমন হয়, এটা থাকলে কেমন হয়, দুটার পার্থক্য বুঝতে পারছেন? এই জন্য ম্যাচ করার সময় আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হয় যে সবুজের মধ্যে যদি তার ছবিটা থাকতো তাহলে সবুজের একটা রিফ্লেকশন আসতো। তো সেটা আমরা এইভাবে তৈরি করলাম। আচ্ছা, ফাইনালি এই ইমেজটাকে যদি, আচ্ছা এখান থেকে আমি এই ইমেজের আরেকটু ডিটেইলস ডিলিট করে দিই, একটু সাদা সাদা লাগতেছে। অপাসিটি একটু কমিয়ে দিই, কমিয়ে দিয়ে এখান থেকে কিছু অংশ আমি ডিলিট করে দিই, না হয় ভালো লাগবে না। এখন আগের চেয়ে ভালো লাগতেছে না? ওকে, তাহলে এবার আমরা এই ইমেজটাকে আরো যেগুলো রিটাচিং এর যে ব্যাপারগুলো আছে সেগুলো তো আপনারা করতেই পারেন। আমি সেদিন দেখাই দিয়েছিলাম যে স্মার্ট টুল দিয়ে এগুলোকে আপনারা ঠিক করে নেবেন। কোনো দাগ থাকলে আপনারা সেগুলোকে মুছে নেবেন। এগুলো আর আজকে আমি রিটার্ন করতেছি না। তারপরেও একটু না করলে চলে না, হালকা করে একটু করে নিই। এটার অপোসিটি একটু বেশি আছে, আর একটু কমিয়ে নিতে হবে, তাহলে সুন্দর হয়ে যাবে। কমিয়ে নেই, 15 করে দিই। ওকে, বেশি আর করবো না এখানে। আচ্ছা, এটাকে যদি আমরা এখন প্রিন্ট রেডি করতে চাই, সেদিনও আমি দেখাইছিলাম, আজকেও আবার বিষয়গুলো রিপিট করতেছি। যদি আমরা প্রিন্ট রেডি করতে চাই, অর্থাৎ গ্রুপ করতে চাই বিভিন্ন সাইজে, সেই ক্ষেত্রে আমরা কি করব, পুরো এইখানে যত কটা লেয়ার আমরা কাজ করতে গিয়ে তৈরি করেছি, এই সব কটা লেয়ারকে আমরা একটা লেয়ারে পরিণত করব। সেটা করতে গেলে আমরা লেয়ার মেনুতে যাব, এখানে ফ্ল্যাটেন ইমেজ করলে সবগুলো একটা ইমেজে পরিণত হয়ে যাবে, অর্থাৎ একটা লেয়ার তৈরি হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড যেমন ছিল সেরকম। এবার আমরা ক্রপ টুল নেব এবং এখান থেকে যেই সাইজে আমরা করতে চাই সেই সাইজে করে নেব। যেমন এটা আছে 4R এ, আমি যদি 4R এ রাখি তাহলে এইভাবে ওখানে 4R এর ভ্যালুগুলো দিয়ে আমি ক্রপ টুলের সাহায্যে জায়গাটাকে সিলেক্ট করে এন্টার করব, তাহলে এটা 4R সাইজে হয়ে গেল। ওকে, আগের জায়গায় চলে যাই। এটাকে আমি এখন এক্সপোর্ট করব জেপিজি হিসেবে। তো আমি সেভ অ্যাজ করলাম, এখানে জেপিজি সিলেক্ট করা আছে, যদি না করা থাকে এটা করতে ভুলবেন না। আর আমাদের যে রিসোর্স আছে সেখানে আমি এটাকে লিখে দেই আফটার এডিট ভার্সন। এটাকে ওকে করি, ফোল্ডারে গিয়ে দেখি যে আমাদের আরেকটা ইমেজ তৈরি হলো। তো এটা আমাদের আগের ইমেজ ছিল, এটা পরের। তো দুটার মধ্যে পার্থক্য বুঝতে পারতেছেন?
এটা আগের ছিল, এটা পরের। না, এক লেয়ারে প্রিন্ট না করা ছাড়া কেন কি সমস্যাগুলো হবে সেটা আমি বলি। এটাকে আমি আরেকটা লেভেল আনডু করি। তাইলে আমরা যখন এবার নতুন একটা পেজ তৈরি করব A4 সাইজের, ওকে করছি। এখন আমি মুভ টুল দিয়ে এখানে মুভ করব। তাহলে মুভ করলে কি হবে? শুধু ওর পিকচারটা মুভ হবে, মানে বডিটা মুভ হবে। আবার এখানে ধরে মুভ করলে, ধরেন এটা সিলেক্টেড আছে, এটা ধরে মুভ করি, তাহলে ওটুক চলে গেছে। সমস্যা বুঝতে পারছেন? এরকম হবে। এই জন্য এটাকে ফ্ল্যাটেন যদি আমি করে নেই, ফ্ল্যাটেন করে নিলে আমি এখান থেকে ধরেই এখানে নিয়ে যাব, তাহলে পুরাটা একসাথে চলে যাবে, কোনো ধরনের ঝামেলা হবে না। আচ্ছা, এবার আমাদের দ্বিতীয় কাজটা কি হবে? ব্যাকগ্রাউন্ড আমরা ব্যবহার করলাম, আরেক জায়গা থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হয় আমরা সেটাও দেখলাম। ওইভাবে ইমেজটাকে খুলে বিভিন্ন অংশকে আমরা রেক্টেঙ্গুলার মার্কার টুল দিয়ে সিলেক্ট করে নিয়ে এসে এখানে নির্দিষ্ট লেয়ারের মধ্যে পেস্ট করব এবং ফ্রি ট্রান্সফর্মের সাহায্যে আমরা বিভিন্ন সাইজে সেটাকে রূপান্তর করব। বড় করার দরকার হলে বড় করব, করে আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। এবার আমরা আসি যে কিভাবে ইমেজের হোয়াইট স্পেসকে আরেকটু উজ্জ্বল করা যায়, আমরা সেই জিনিসগুলো দেখব। তো এটা দেখার জন্য আমাদের এখানে একটা পিকচার আছে, এই পিকচারটা আমরা ওপেন করছি ফটোশপে। তো এখানে বেশ কিছু হোয়াইট স্পেস আছে, যেগুলোর মধ্যে আবার কিছু ভিন্ন কালার আছে। তো এই কালারগুলো না রেখে আমরা চাচ্ছি যে পুরোটাকেই একটা সুন্দর সাদা আবরণ দিব। তো সেটা করার জন্য আমরা এটাকে, এই লেয়ারটাকে আরেকটা লেয়ার কপি করি, ডুপ্লিকেট করে নিই। এটা করার জন্য আমরা ব্যবহার করব এখান থেকে স্পঞ্জ টুল। এই টুলটা নিয়ে এখানে মুড থাকবে ডিস্যাচুরেট। ওকে, তো আমি এটাকে ব্রাশ টুলের মতোই আমরা পেইন্ট করব বা ব্রাশ করব এইভাবে। তো কি হচ্ছে, এটুকের আউটপুটটা আমরা একটু চেঞ্জ করে দেখি। এটা ছিল আগে, এটা এখন, তার মানে সুন্দর একটা কালার আমরা কিন্তু পাচ্ছি, তাই না? এভাবে বাকি জায়গাগুলোতে আমরা যেখানে যেখানে একটু ভিন্ন কালার আছে সেক্ষেত্রে আমরা সেখানে স্পঞ্জ টুল দিয়ে এভাবে করে নেব। না, কালার এখানে কোনো ব্যাপার না, এখানে কালার অটোমেটিক হয়ে যাবে, এই টুলে কোনো কালার দিতে হয় না। এখানে সাদার উপরে কাজ হবে, শুধু সাদা সাদা জায়গার উপর কাজ হবে। এই জন্য বলেছিলাম শুধু হোয়াইট স্পেসে কাজ করব, অন্য কোথাও না। বিষয়টা বুঝতে হবে, হোয়াইট স্পেস ছাড়া অন্য কোথাও কাজ করব না, শুধু সাদায়। এখানে কালার কোনো ফ্যাক্ট না, কোনো ফ্যাক্ট না। আমার এখানে যে কোনো কালার থাকতে পারে, আমি এখানে রেড দিয়ে রাখি, কোনো সমস্যা নেই, এটা এখানে আসবে না। ওর যা কাজ সে ওটা করে যাবে। এখন কথা হলো, যেমন আমি এই জায়গাটায় কয়েকবার প্রেস করলাম, তাহলে এই জায়গাটা কালো হয়ে গেছে। তো এটাকে আবার যদি আমি রিকভার করতে যাই, এবার আমরা এই ব্রাশটা ব্যবহার করব, হিস্টোরিক ব্রাশ টুল। তো এটাতে যদি আমি এবার পেইন্ট করি, তাহলে দেখা যাবে এখানে কালার, আগের কালারটা চলে আসবে। আবার আমি স্পঞ্জ টুলে যাই, এইখানে আমার আরেকটা ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারেন। সেখানে ছিল হচ্ছে শুধু সাদা দাড়ি, আমি এখানেও আপনারা বললে একটু দেখাবো সাদা দাড়িকে কিভাবে আরো ধবধবে সাদা করা যায়। এই সিস্টেমেই আমরা করেছি, সেখানে আমি করেছি। তো সেটাই আমি এখানে আপনাদেরকেও দেখালাম যে কিভাবে সাদাকে আরো সুন্দর করা যায়। শুধু সাদা অংশে কাজ হবে, অন্য কোথাও না। অন্য কোথাও কাজ করলে সেটা সাদা সাদা থাকবে না, সেটা কালো হয়ে যাবে। যেমন ফটোকপি মেশিনে আপনারা যখন কোনো কালারিং কাগজ ফটোকপি করতে দেন, তাহলে সেটার আউটপুট কি আসে? কালো আসে, ওইরকম আসবে। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে এখন দেখেন, এটা ছিল আগের, এটা হলো এখন, এভাবে।
আরেকটা এক্সাম্পল আমি এখানে দিতে পারি, সেটা হচ্ছে আমাদের অন্য আরেকটা ক্লাস এটা আছে, রিসোর্সেস, এইখানে আছে যে এটা, এই পিকচারটা দেখেন, এই পিকচারটাকে আমি সিলেক্ট করি, আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে, অথবা আচ্ছা ম্যাজিক ওয়ান টুল দিয়ে করি, এখানে ভিন্ন একটু কালার আছে সেজন্য এটা নিচ্ছে না, পেন টুল দিয়ে পুরোটা সিলেক্ট করা সময় লাগবে। আচ্ছা সিলেক্ট লেসো টুল দিয়ে করি, সময় তো লাগবেই, কি করার আছে। এবার শিফট ধরেন, মানে হচ্ছে আমি একটু জুম করে করতেছি, তো এই জন্য পুরাটা একসাথে নেওয়া সম্ভব হচ্ছে না, এই জন্য এইভাবে করতেছি। আচ্ছা উপরে যাই, শিফট ধরতে ভুলবেন না, শিফট না ধরলে ডিসিলেক্ট হয়ে যাবে পুরাটা। আপনাদের তো শনিবারে ক্লাস নাই, রোববারে ক্লাস, তাহলে অনেক সময়, এই সময়ের মধ্যে আপনাদের আজকে কিছু কাজ দিয়ে দেব আমি, সেই কাজগুলো অবশ্যই করে নিয়ে আসবেন। আচ্ছা, তো এটার মধ্যে আমরা কিভাবে কাজটা করতে পারি, এটা ডুপ্লিকেট করে নিই, স্পঞ্জ টুল নিলাম, ডিস্যাচুরেট, একটু জুম ইন করে নিই, সিলেক্ট করা ছাড়া করলে এই যে বাইরের এই অংশটা কিন্তু এখানে পড়তেছে, তো এখানে আমি ক্লিক করলে এই জায়গাটায় কাজ করবে, এই জন্য আমি সিলেক্ট করে নিলাম, যাতে আমি আমার নির্দিষ্ট এরিয়া ছাড়া অন্য কোথাও কাজ না করে, সেই জন্য সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়াটাই ভালো, একবারের কাজ একবারেই করেন, দুবার যেন করতে না হয়। ওকে, এখন এখানে দেখেন, এটা আগের অবস্থায়, Ctrl+0, এটা এখন করলাম, তাহলে একদম নিউ করে ফেললাম, তাই না? আরেকটু কাজ করি, যদি আমি এখানে হিউ স্যাচুরেশনে যাই, এখানে আমি একটু ব্রাইটনেস করি হালকা, তাহলে এবার দেখেন কত সুন্দর হয়ে গেল, তাই না? তো এইভাবে আমরা হোয়াইট স্পেসকে এডিট করতে পারি, যে কোনো ভাবে সুন্দরভাবে সিলেক্ট করে নেব, যাতে রাউন্ড গুলো ঠিক থাকে। ওকে, তাহলে এই বিষয়টাও আমাদের বোঝা হলো। টু ডু লিস্টে যাই, আমাদের সব কাজ শেষ, এই কাজটা করলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, তারপরে হোয়াইট স্পেসকে আমরা হাইলাইট করলাম, লেয়ার মাস্ক করলাম, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টের জায়গায় আমরা ব্যবহার করছি হচ্ছে হিউ স্যাচুরেশন। ওকে, তাহলে আজকে আপনাদের ক্লাস এই পর্যন্ত থাকলো।